হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে থেকে নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আর সেই সাবজেক্টটা হচ্ছে ক্যালকুলাস 1। আশা করি এখন থেকে তোমরা নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলে ক্যালকুলাস 1-এর সকল চ্যাপ্টারের ক্লাসগুলো পাবে। তো আজকের ক্লাসে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1টা দেখব। চ্যাপ্টার 1কে আমার এই টিটার সিরিজে 3 ভাগে ভাগ করা আছে, 1A, 1B এবং 1C। 1A-তে আছে ফাংশন। তোমরা যদি অন্য কোনো পাবলিকেশনের বই ফলো করো তাহলে সেই বই থেকে তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আমি পুরো ক্যালকুলাস 1 বইটা তিতাস পাবলিকেশন থেকেই দেখাবো। তো আমরা এখন চ্যাপ্টার 1A ফাংশনে চলে যাব। চ্যাপ্টার 1A ফাংশন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন ফাংশন, ডোমেন, রেঞ্জ এবং ব্যবধি কী এবং কিভাবে এগুলো ব্যবহার করে। তো প্রথমেই আমরা ফাংশন সম্পর্কে জানব। দেখো এখানে ফাংশনের একটা সংজ্ঞা দেওয়া আছে। যদি এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্সের জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়, তবে এফকে এক্স সেট হইতে ওয়াই সেটে একটি ফাংশন বলা হবে এবং ইহাকে এফ সাচ দ্যাট এক্স থেকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের এই জিনিসটা একটু আমি বুঝাই দিই। দেখো, যদি আমাদের দুইটা সেট থাকে এরকম, এইটা একটা সেট এবং এইটা একটা সেট। এখন এই সেটটাকে যদি এক্স বলা হয় এবং এই সেটটাকে যদি ওয়াই বলা হয়, এবং এক্স সেটের যদি উপাদান এক্স হয় এবং ওয়াই সেটের উপাদান যদি ওয়াই হয়, তবে এই সেটটাকে আমরা লিখতে পারি, এক্স সেটটাকে আমরা লিখতে পারি কী রকম, এক্স বিলংস টু এক্স। এখানে এক্সটা হচ্ছে সেটের নাম এবং এই এক্সটা হচ্ছে এক্স সেটের উপাদান। ঠিক একইভাবে ওয়াই সেটকে আমরা কীভাবে লিখতে পারি, ওয়াই বিলংস টু ওয়াই। এখানে ওয়াইটা হচ্ছে সেটের নাম এবং এই ছোট ওয়াইটা হচ্ছে ওয়াই সেটের উপাদান। এখন এই এক্স সেট থেকে যে ওয়াই সেটের মানটা পাওয়া যায় এটাকেই আসলে বলা হয় ফাংশন, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ সাচ দ্যাট এক্স থেকে ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে ফাংশনের সংজ্ঞা এটাই ছিল। এখন আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কি সেটা জানার চেষ্টা করব। তো দেখো, এখানে দেখো, ধরি এফ সাচ দ্যাট এক্স থেকে ওয়াই একটি ফাংশন, যেটা একটু তোমাদের একটু আগেই বোঝালাম। এই ফাংশন থেকে দেখো এক্সকে এফ এর ডোমেন, ওয়াইকে এফ এর কোডোমেন বা কাউন্টার ডোমেন এবং ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত তাহাকে ফাংশনটির রেঞ্জ বলা হয়। তো তোমাদের এটা একটু দেখাই দিই। দেখো, আমাদের যদি মনে করো পূর্বের ন্যায় দুইটা সেট থাকে, এই একটা সেট, এই একটা সেট। এখন এই সেটটাকে আমি এক্স বলবো, এই সেটটাকে আমি ওয়াই নাম দিলাম। এখন এক্স সেট এবং ওয়াই সেট, এই দুইটা সেটের মধ্যে এক্স সেটের যে উপাদানগুলো থাকবে, এখানে অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদান নিয়ে যে মানটা আমরা পাবো সেই মানটাকে আমরা বলবো ডোমেন, এবং ডোমেনকে আমরা এইভাবে লিখতে পারি ডিএফ দ্বারা। এবং ওয়াই সেটের উপাদান নিয়ে আমরা যে মানটা পাবো এটাকে আমরা বলবো কোডোমেন। এবং এখানে মনে করো ডোমেনের মধ্যে 1, 2, 3, এখানে মনে করো 1, 2, 4, এই যে মানগুলো যদি থাকে, দেখো এই এক্স সেটের মধ্যে যে মানগুলো আছে এবং এক্স সেটের মানগুলো যদি যে ওয়াই সেটে পাওয়া যায়, যদি এক্স সেটের মানটা যদি ওয়াই সেটে পাওয়া যায়, যেই অংশটুকু মান পাবো আমরা সেই অংশটুকু আমরাকে বলবো হচ্ছে রেঞ্জ। তোমাদের আরেকবার ক্লিয়ার করি, দুইটা সেটের মধ্যে যদি এক্স সেটের যে উপাদানগুলা যদি ওয়াই সেটে পাওয়া যায় এবং যে অংশটুকু পাওয়া যাবে সেই অংশটাই হচ্ছে হলো রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমাদের চিত্রের মাধ্যমে এখানে বুঝায় দেওয়া আছে, তোমাদের এটাই বুঝায় দিলাম। এখন আমরা ব্যবধি সম্পর্কে জানব, কারণ আমাদের রেঞ্জ এবং ডোমেন এর মানগুলা নির্ণয়ের জন্য ব্যবধির প্রয়োজন হবে। তো আগেই আমরা ব্যবধিটা দেখব। দেখো, আমাদের এই বইয়ে
মোট 4 ধরনের ব্যবধি আছে। দেখো, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, অর্ধখোলা, অর্ধবদ্ধ এবং অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। তো প্রথমেই আমরা খোলা ব্যবধিটা দেখব। দেখো, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি। এ ও বিকে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি। দেখো, খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়। তো দেখো, তোমাদের এই জিনিসটা একটু আমি খাতায় বুঝিয়ে দিই, নাহলে তোমরা ক্লিয়ার হবে না। দেখো, 1 নম্বরে কি ছিল আমাদের? খোলা ব্যবধি। আচ্ছা, এখানে এ ও বি দুইটা যদি বাস্তব সংখ্যা হয় এবং এ লেস দেন বি, অর্থাৎ এখানে বি এর মান এর চেয়ে বড়, বি এর মান এর চেয়ে বড়, এই শর্তে আমরা কি খোলা ব্যবধি হবে আমাদের? এ কমা বি। আর খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেটের মতো দ্বারা বোঝানো হয়। আচ্ছা, তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে? এই যে খোলা ব্যবধিটা এখানে আমরা লিখলাম, এটার মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে হচ্ছে এ থেকে বি পর্যন্ত যতগুলো মান আছে আমরা সবগুলো মানই নিতে পারবো, শুধু এ আর বি নিতে পারবো না। অর্থাৎ তোমাদের এটা একটু আমি সংখ্যার মাধ্যমে দেখাই। যদি আমাদের সংখ্যায় দেওয়া থাকে 1,7 এবং খোলা ব্যবধির মধ্যে থাকলে এটা দ্বারা আমরা বুঝবো 1 থেকে 7 পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যতগুলো মান পাবো আমরা 1 আর 7 বাদ দিয়ে সবগুলো মান নিতে পারবো। আচ্ছা, দেখো, তোমাদের এইটা একটু আমি সংখ্যা রেখায় দেখায় দিই। দেখো, সংখ্যা রেখায় যদি এই মানটা 1, 2, 3, 4, 5, 6, 7 এই মানগুলো যদি থাকে, তাহলে খোলা ব্যবধি থেকে আমি কি বললাম? 1 থেকে 7 পর্যন্ত যত মানগুলো আমরা পাবো সবগুলো মান নিতে পারবো, শুধু এই 1 বাদ দিব এবং 7 যেটা, সেই মানটা বাদ দিয়ে আমরা সব মানটাকে নিব। অর্থাৎ এখানে হবে হচ্ছে হলো 1-এর এখানে একটা গোল চিহ্ন হবে এবং 7-এর এখানে একটা গোল চিহ্ন হবে। খোলা ব্যবধিতে এই গোল চিহ্নের পরে যতগুলো মান থাকবে আমরা সম্পূর্ণ মানটা নিতে পারবো। আশা করি বুঝতে পারছো। যদি এখানে মান থাকতো 3,5, তাহলে আমরা কি করতাম? যদি খোলা ব্যবধিতে থাকতো তখন আমরা ঠিক একইভাবে 3, 4, 5 আমরা এই 3 এবং 5টাকে বাদ দিব, বাদ দিয়ে আমরা এর মাঝে যে মানগুলো আছে সেই মানটা নিব, অর্থাৎ এই মানটা। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এখন 3,5কে কিন্তু আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে 3 লেস দেন এক্স লেস দেন 5। অর্থাৎ দেখো, এক্সের চেয়ে কিন্তু 3টা ছোট এবং 5 এক্সের থেকে কিন্তু 5টা বড়। এই শর্তে আমরা কিন্তু এই সংখ্যা রেখাগুলো ব্যবহার করতে পারি। তাহলে এ এবং বি এর জন্য আমরা কিভাবে সংখ্যা রেখা লিখব? দেখো, এ বি এর জন্য আমরা লিখব হচ্ছে, দেখো, এখানের মানটা এ আর এখানের মানটা যদি বি হয়, তাহলে এখানে একটা গোল চিহ্ন হবে এবং এখানে একটা গোল চিহ্ন হবে, আর এই মানগুলো আমরা নিতে পারবো। এই জন্য আমরা এটুকু ভরাট করে দিব ডাবল দাগ দিয়ে। আচ্ছা, এখন আমরা বদ্ধ ব্যবধিটা দেখব। দেখো, বদ্ধ ব্যবধিতে কি বলছে? মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি প্রান্তমান এ ও বিকে নিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেট বদ্ধ ব্যবধি বলে। এবার ইহাকে এ কমা বি। দেখো, বদ্ধ ব্যবধিটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে বোঝাচ্ছে। দেখো, আচ্ছা, এখন তোমাদের এটা একটু আমি বুঝাই দিই। দেখো, 2 নম্বরটা আমাদের কি ছিল? বদ্ধ ব্যবধি। আচ্ছা, এখন এ ও বি এই দুইটা যদি আমাদের বাস্তব সংখ্যা হয় এবং এ লেস দেন বি, অর্থাৎ বি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি বদ্ধ ব্যবধিতে? এ কমা বি, এই থার্ড ব্র্যাকেটের মতো করে। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে যখন তোমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ বদ্ধ ব্যবধিতে কোনো দুইটা মান থাকবে, তখন তোমরা যে মানটা আছে, যেমন এখানে আছে এ ও বি, এ থেকে বি পর্যন্ত যতগুলো মান আছে আমরা সবগুলো নিতে পারবো, এমনকি এ বি সহ নিতে পারবো। যেমন তোমাদের আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আগের অঙ্কের মতো এখানে যদি 1,7 যদি বদ্ধ ব্যবধিতে আটকানো থাকে, তাহলে আমরা লিখতে পারবো, দেখো সংখ্যা রেখে যদি এটাকে প্রকাশ করি, এখানে 1, 2, 3,
4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমাদের এখানে সংখ্যা কত আছে? 1 7, তার মানে 1 থেকে কত 7 পর্যন্ত। আর বদ্ধ ব্যবধিতে আমরা সবগুলো মানই নিতে পারবো। দেখো, তাহলে 1ও নিতে পারবো, 7ও নিতে পারবো, এবং এর মধ্যে যতগুলো মান আছে আমরা কিন্তু সবগুলা নিতে পারবো। আর বদ্ধ ব্যবধিতে এই গোল চিহ্নের মধ্যে আমরা ভরাট করে দিব যদি বদ্ধ ব্যবধি থাকে। আর এর মাঝে যতগুলো মান আছে আমরা সবগুলোই নিব। আশা করি বুঝতে পারছো। যদি বদ্ধ ব্যবধিতে কোনো সংখ্যা থাকে এবং দুইটা মান সহ আমরা সবগুলোই নিতে পারবো, এটাই হচ্ছে বদ্ধ ব্যবধির কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই 1,7 বদ্ধ ব্যবধিকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 1 <= x <= 7। দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে x এর মানটা 1 এর সমান অথবা 1 থেকে x এর মানটা হচ্ছে বড়। আবার দেখো এখানে x এর মানটা 7 এর সমান কিংবা 7 থেকে ছোট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আমাদের আরও দুইটা ব্যবধি আছে। দেখো অর্ধখোলা অর্ধবদ্ধ এবং অর্ধবদ্ধ অর্ধখোলা। দেখো তোমাদের এই দুইটার আমি দেখালাম না, তোমরা একটু রিডিং পড়ে নিবে, তোমাদের আমি নোট খাতা থেকে দেখায় দিচ্ছি। ঠিক সেম আগের মতোই ই ও বি যদি দুইটি বাস্তব সংখ্যা হয় এবং এ লেস দেন বি হয়, তাহলে অর্ধখোলা অর্ধবদ্ধ ব্যবধি কীরকম হবে? এ কমা বি। তাহলে প্রথমে কি ছিল? অর্ধখোলা। এই হচ্ছে অর্ধখোলা এবং অর্ধবদ্ধ, এই হচ্ছে অর্ধবদ্ধ। তাহলে অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধিটা কীরকম হবে? ঠিক এ ও বি দুইটা বাস্তব সংখ্যা হলে, এ লেস দেন বি হলে এ কমা বি, এখানে অর্ধবদ্ধ ব্যবধিটা হবে হচ্ছে, অর্ধবদ্ধ ব্যবধি এর আগে আসবে এবং খোলা ব্যবধিটা হবে, খোলা ব্যবধি হবে বি এর পরে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমাদের এই অঙ্কগুলো করার জন্য এই জিনিসগুলো জানা প্রয়োজন ছিল। এখন আমরা অঙ্কে চলে যাব। প্রথমেই আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 12। দেখো এক্সাম্পল 12, দেখো নিম্নের ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু একটা ফাংশন দেওয়া আছে f(x) = √4 - x²। এখন একটা জিনিস দেখো, আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো টাইপের ম্যাথ আছে। যদি দেখো এখানে দেখো f(x) = √a² - x², এই আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলে, তাহলে দেখো আমাদের কয়েকটা স্টেপে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো দেখো প্রথমেই দেখো √, কোনো ফাংশনে যদি √a² - x² আকারটা হয়, তখন আমরা কি করব? আমরা প্রথমে করব f(x) এর মান বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে আমরা <0 ধরব। 0 ধরার পরে আমরা সেই মানটা সমাধান করে এখান থেকে ডোমেন নির্ণয় করব, এবং এই রুটের মধ্যে যে অংশটা আমাদের ছিল √a² - x², ডোমেন নির্ণয় করার পরে সেই অংশটাকে আমরা y হিসেবে ধরে নিয়ে 1 নম্বর সমীকরণ দিব। 1 নম্বর সমীকরণ দিয়ে y এর মান ঋণাত্মক হয় না সেই শর্তে 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করব। বের করে এইখান থেকে এক্সকে সংজ্ঞায়িত করার জন্য এই এক্সের যে মানটা আমরা পেলাম, এই যে রুটের মধ্যে যে অংশটা ছিল সেটাকে আমরা >0 করে আবার সেইখান থেকে আমরা মানটা বের করে রেঞ্জটা নির্ণয় করব। তো তোমাদের কাছে হয়তো অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে, তো আমি তোমাদের জন্য একটু সহজ করে দিই। দেখো আমি একটু নোট খাতা থেকে দেখাই দিই তোমাদের। আচ্ছা দেখো, যদি আমাদের এই টাইপের অঙ্ক থাকে, কোন টাইপ? f(x) = √a² - x²। একটু আগে তোমাদের যে ম্যাথটা আমি দেখালাম এটাও কিন্তু সেই আকারের। তো এই আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জটা আমরা কীভাবে করব? দেখো তোমাদের এখানে আমি 4টা স্টেপে বুঝাই দিছি। স্টেপ 1, f(x) এর মান বাস্তব হবে যদি দেখো এই যে রুটের মধ্যে যে অংশটা আছে সেইটা >0 হয়। তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করব, মানটা নির্ণয় করে আমরা ডোমেনটা নির্ণয় করব। তারপরে স্টেপ 2 আমরা কি করব? আমাদের রুটের মধ্যে যে অংশটা দেওয়া ছিল, দেখো √a² - x², এই অংশটাকে আমরা y ধরে নিব।
ওয়াই ধরে নিয়ে কি করব, 1 নম্বর সমীকরণ দেব। এখন 1 নং সমীকরণের ওয়াই এর মান ঋণাত্মক হয় না সেই শর্তে দেখো ওয়াই নট লেস দেন 0 এবং এখানে যে 1 নম্বর সমীকরণটা ছিল সেটা উঠায় নিয়ে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। এখন স্টেপ 4 আমরা এক্সকে সংজ্ঞায়িত হবে যদি এই দেখো এক্স এর মানটা নির্ণয় করলাম, এই রুটের মধ্যে যে অংশটা আছে সেইটা গ্রেটার দেন ইকুয়াল 0 হলে আমরা একটা মান পাবো, সেই মানটা বের করে আমরা রেঞ্জটা নির্ণয় করব। তো তোমাদের আশা করি এতটুকু ক্লিয়ার কিভাবে আমরা অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করব। এখন তোমাদের এই ম্যাথটা একটু আমি দেখাই দিই, দেখো তাহলে 12 নাম্বার যে ম্যাথটা ছিল আমাদের, দেখো কি ছিল, 12 নাম্বার ম্যাথটা ছিল হচ্ছে 12(1). আচ্ছা, এখানে ম্যাথটা ছিল হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো তো, তোমাদের একটু আগে যেটা দেখালাম, দেখো এখানে ফাংশন, এখানে 4 হবে, এখানে হবে হচ্ছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো একটু আগে তোমাদের যে আকারটা দেখালাম এফ অফ এক্স রুট ওভার এ স্কোয়ারের মানটা হচ্ছে এখানে 4 আছে, তাহলে 2 এর উপর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখছো, তাহলে এই আকারটা, তাহলে এই আকারের অঙ্কগুলো আমরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে সমাধান করার চেষ্টা করব। তো দেখো শুরু করি সমাধান করা। এখন দেখো তাহলে স্টেপ 1 আমাদের কি ছিল, সলিউশন। আচ্ছা স্টেপ 1 দেখো আমাদের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স এর মান বাস্তবভাবে যদি এই রুটের মধ্যে যে অংশটা আছে সেইটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, এখান থেকে হচ্ছে আমরা মান বের করে ডোমেনটা নির্ণয় করব। আচ্ছা দেখো তাহলে এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি আমাদের রুটের মধ্যে যে অংশটা আছে 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কি 0, তাই না? এখন আমরা এটাকে সমাধান করব। দেখো এখান থেকে আমরা 4টাকে ডান পাশে দিয়ে দিব, তাহলে থাকবে মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল -4। এখন উভয় পাশে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার আর এখানে হবে -4টা হয়ে যাবে +4। কিন্তু এখানে যদি উভয় পাশে -1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। চিহ্ন পরিবর্তনটা কীরকম, যদি লেস দেন থাকে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল, লেস দেন ইকুয়াল, তাহলে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এখানে হয়ে যাবে লেস দেন ইকুয়াল। উভয় পাশে -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আচ্ছা এখন এটাকে আমরা সমাধান করব। দেখো এক্সটাকে রেখে স্কোয়ারটাকে যদি আমি ডান পাশে দিই তাহলে হবে +-√4। এখন এটাকে যদি আমি সমাধান করি তাহলে পাবো +-2, তাই না? এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2, অর্থাৎ -2 থেকে এক্সটা বড় এবং এক্স থেকে 2টা বড়। আচ্ছা এখন এখান থেকে যদি আমরা ডোমেনটা নির্ণয় করতে যাই, দেখো ডিএফ ডোমেনটা যদি নির্ণয় করি, দেখো এক্স সাজ দ্যাট, এই যে আমরা শর্তটা পেলাম সেই শর্তটা লিখব, -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখান থেকে দেখো তোমরা মানটা কত পাচ্ছি, সবচেয়ে কম যে মানটা আছে সেটা হচ্ছে -2 এবং সবচেয়ে বেশি যে মানটা আছে সেটা হচ্ছে 2। আচ্ছা তাহলে সেটা আমরা লিখে নিলাম -2, 2। এখন দেখো আমাদের খোলা ব্যবধি হবে নাকি বদ্ধ ব্যবধি হবে, নাকি অর্ধখোলা অর্ধবদ্ধ নাকি অর্ধবদ্ধ অর্ধখোলা। এখানে দেখো ইকুয়ালের সঙ্গে লেস দেন ইকুয়াল আছে, তাহলে লেস দেন ইকুয়াল যদি থাকে তাহলে আমরা কি জানি, বদ্ধ ব্যবধি, দিয়ে দিলাম বদ্ধ ব্যবধি। আবার এখানে দেখো লেস দেন ইকুয়াল 2, এই যে পজিটিভ 2টা আছে এর সংখ্যাও দেখো লেস দেন ইকুয়াল 2 আছে, তাহলে লেস দেন ইকুয়াল থাকলে কি হবে, বদ্ধ ব্যবধি। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন আমরা কি করব, এখন আমাদের এই যে এফ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে এটার সমান আমরা ওয়াই ধরে নিব। দেখো আবার ওয়াই ইকুয়াল রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা দেখো তাহলে স্টেপ 2 আমাদের কি ছিল, যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা ওয়াই ইকুয়াল ধরে নেওয়া, এটা হচ্ছে স্টেপ 2 এবং 1 নম্বর সমীকরণ দেওয়া। আচ্ছা দিলাম, এরপরে আমরা কি করব, 1 নম্বর সমীকরণের ওয়াই এর মান ঋণাত্মক হয় না সেই শর্তে ওয়াই নট লেস দেন 0 দিব এবং এই সমীকরণটা সমাধান করব। আচ্ছা দেখো তাহলে আমরা লিখে ফেলি, 1 নং সমীকরণে ওয়াই এর মান ঋণাত্মক হয় না। তাহলে এখানে আমরা ঋণাত্মক হয় না অর্থাৎ 0-র চেয়ে ছোট হয় না, তাহলে সেই শর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই নট লেস দেন 0 এবং আমাদের যে 1 নম্বর সমীকরণটা দেওয়া ছিল এটা আমরা লিখে নিব, ওয়াই ইকুয়াল রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আমরা কমাটা দিয়ে দিব। আচ্ছা এখন এটাকে আমরা সমাধান করব। দেখো এই রুটটাকে যদি আমি বাম পাশে দিয়ে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস এক্স স্কোয়ার কমা ওয়াই নট লেস দেন 0। এখন দেখো এখান থেকে আমরা এক্সটাকে ডান পাশে নিয়ে আসবো, ওয়াইটাকে বাম পাশে দিয়ে দিব, তাহলে কি হবে, এই মাইনাস এক্সটা বাম পাশে আসলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল 4, ওয়াই স্কোয়ারটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই নট লেস দেন 0। আচ্ছা এই লাইনটা আমি একটু পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য উঠিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই নট লেস দেন 0। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে এক্স স্কোয়ার, যেহেতু দেখো আমাদের এখানে কি ছিল, আমরা এখানে কি দেখো এখানে আমরা এই অংশটা সমাধান করে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে হবে দেখো এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই নট লেস দেন 0। দেখো তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো এক্স এর মানটা বের করে ফেললাম। এরপরে আমাদের কাজটা কি দেখো, এরপরে স্টেপ 4 যে কাজটা আছে, এখানে এক্স সংজ্ঞায়িত হবে যদি এই রুটের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এবং সেখান থেকে আমরা ওয়াই নট লেস দেন 0 থেকে আমরা মানটা সমাধান করে রেঞ্জটা নির্ণয় করব। তো দেখো এখানে এক্স এর মান বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে অংশটা আছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 কমা ওয়াই নট লেস দেন 0। এখন এখান থেকে দেখো আমরা সমাধান করব, এই 4টাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল -4, এখানে ওয়াই নট লেস দেন 0। আচ্ছা এখন এখান থেকে যদি আমি -1 উভয় পাশে গুণ করি তাহলে এখানে -1 দ্বারা যদি উভয় পাশে গুণ করি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে পজিটিভ ওয়াই স্কোয়ার এবং -4টা হয়ে যাবে পজিটিভ 4। আর এখানে যেহেতু উভয় পাশে -1 গুণ করেছি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন কি হয়ে যাবে, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল চেঞ্জ হয়ে কী হবে, লেস দেন ইকুয়াল। এখন ওয়াইয়ের উপর যে হোল স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আমি ডান পাশে দিয়ে দিব, তাহলে ওয়াই লেস দেন ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4 ওয়াই লেস দেন ইকুয়াল এখানে কি হবে +-2। এখানে কিন্তু ওয়াই নট ইকুয়াল 0, এখানে ওয়াই নট ইকুয়াল 0, এগুলো তোমরা সাইডে কমা দিয়ে লিখে দিবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে দেখো একটা জিনিস দেখছি যে ওয়াই এর মান কখনো ঋণাত্মক হয় না, তাই না?
ওয়াইয়ের মানটা কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু মানটা -2 চলে আসতেছে। দেখো এটাকে যদি একটু আমি সাজিয়ে লিখি, দেখো এখানে লিখতে পারি -2 <= y <= 2, অর্থাৎ -2 ওয়াইয়ের সমান অথবা ওয়াইটা বড়, অথবা ওয়াই থেকে 2 সমান এবং 2 এর থেকে ওয়াইটা ছোট, তাই না? কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু জানি ওয়াইয়ের মানটা ঋণাত্মক হয় না, অর্থাৎ শূন্য বা ধনাত্মক হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু -2 মানটা নিতে পারবো না, কারণ ওয়াইয়ের মানটা কখনো ঋণাত্মক হয় না। তাহলে কি হতে পারে? ধনাত্মক অথবা শূন্য। তাহলে এখানে আমরা কি দিব? 0 <= y <= 2। তাহলে এখন এই যে এই -2 এর জন্য 0 আমরা কেন লিখলাম? লেখার একটাই কারণ, ওয়াইয়ের মানটা কখনোই ঋণাত্মক হয় না, ঋণাত্মক হবে না, কিন্তু 0 অথবা ধনাত্মক হবে। সেই জন্য আমরা 0 লিখে ফেললাম, -2 এর পরিবর্তে 0 লিখলাম। 0 <= y <= 2। এখন এটার যদি আমরা রেঞ্জ নির্ণয় করি, আর এফ দেখো সেকেন্ড ব্র্যাকেট x সাজ দ্যাট, এই যে শর্তটা পেলাম সেই শর্তটা 0 <= y <= 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এখানে আমরা মান কত আছে? 0 থেকে 2, অর্থাৎ 0,2। এখন এখানে দেখো আছে <= তাহলে <= মানে কি? বদ্ধ ব্যবধি। আবার এখানেও দেখো <= আছে, তাহলে এখানেও হবে বদ্ধ ব্যবধি। এই দেখো আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে হলো 0,2। তাহলে রেঞ্জ আমাদের কত? 0,2। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের 12 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো আমাদের ডোমেনও এখানে আসছে -2,2 এবং রেঞ্জটা আসছে হচ্ছে হলো 0,2। আচ্ছা দেখো তোমাদের এই অঙ্কটা আমি একটু আমার নোট খাতা থেকে দেখায় দিই এবং আরেকটা বার স্টেপটা তোমাদের বলে দিই। দেখো যদি আমাদের f(x) √(² - x²), অর্থাৎ যদি এই আকারের কোনো ফাংশন থাকে, তাহলে আমরা প্রথমে কিভাবে সমাধান করব? দেখো এই আকারের ফাংশন আছে, প্রথমে আমরা f(x) এর বাস্তব মান হবে যদি এই রুটের মধ্যে যে অংশটা আছে এইটা > 0 ধরে নিব। তারপরে এইটা সমাধান করে মানটা নির্ণয় করে এখান থেকে হচ্ছে আমরা ডোমেন নির্ণয় করব। তারপরে স্টেপ 2 আমরা y = যে রুট f(x) এর যে ফাংশনটা আছে সেটা আমরা ধরে নিব, ধরে 1 নম্বর সমীকরণ দিব। 1 নম্বর সমীকরণ দিয়ে লিখব 1 নং সমীকরণে y এর মান ঋণাত্মক হয় না, অর্থাৎ y এর মান ধনাত্মক বা শূন্য হয়। সেই শর্তে আমরা হচ্ছে এখান থেকে দেখো এই y <0 এবং এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করব। x এর মানটা বের করার পরে দেখো x এর মান বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে অংশটা ছিল, অর্থাৎ x এর মান বের করার পরে রুটের মধ্যে যে অংশটা ছিল সেইটা > 0 ধরবো। সেখান থেকে হচ্ছে আমরা সমাধান করব। দেখো সমাধান করে এখান থেকে যে মানটা পাবো সেটা যদি 0 অথবা পজিটিভ মানটা হয়, প্রথমে ছোট যে মানটা, তাহলে সেটা আমরা নিব। যেহেতু এখানে আমাদের -2 ছিল আর আমরা জানি y এর মানটা নেগেটিভ হয় না, কি হয়? ধনাত্মক অথবা শূন্য, এই জন্য আমরা এখানে 0 ধরে নিছি। তাহলে 0 নেওয়ার পরে আমরা যে মানটা পেলাম দেখো 0,2, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসটা দেখতে পারে। আর তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে আমি চেষ্টা করব ক্যালকুলাস 1-এর পাশাপাশি আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো লেকচার নিয়ে আসার জন্য। তো তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এরপরেও যদি তোমাদের কোনো অঙ্ক বা কোথাও এই অঙ্কের কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আমি রিপ্লাই অথবা একটা নতুন ভিডিও করে তোমাদের এই সমস্যাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।